উড়িষ্যার একটা রেল স্টেশন ব্রহ্মপুর, বেরামপুর বলে, ছোট স্টেশন। এখন সেখানে নানান রকম কাজ হচ্ছে, বড় হবে স্টেশন। সেইখানে গেছিলাম কাছাকাছি একটা স্কুলের নেমন্তন্নে, দিন চারেক ছিলাম। ক্লোরোফিল স্কুল সেই স্কুলের নাম। বেশ আধুনিক, যত্ন করে তৈরি করা স্কুল, কিন্তু প্রতিষ্ঠাতা যারা, শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথ সম্পর্কে তারা ভীষণ শ্রদ্ধাশীল, যার জন্যে সেইখানে আমাদের কলাভবনের দুজন প্রাক্তন ছাত্র, শুভদীপ আর ব্রজ, আর সঙ্গীত ভবনের একজন প্রাক্তন ছাত্র বিশ্বজ্যোতি, তারা সেখানে মাস্টারমশাই। এখন স্কুলটার নতুন হস্টেল তৈরি হয়েছে, বড় বড় বাড়ি, সেও খুব আধুনিক বাড়ি। ছেলেমেয়েরা এখনো আসতে শুরু করেনি সেখানে, এবার থাকতে শুরু করবে। কিন্তু মাস্টারমশাই দিদিমণিরা অনেকে সেখানে আছেন। তো এই তিনজনও আছেন। তো ছেলেমেয়েদের সঙ্গে সারাদিন যা খেলাধুলা, গল্প, নাটক ইত্যাদি সব হবার পর তারা তো বাড়ি চলে যায়, সব স্কুল বাস, অনেক বাস। আর সন্ধেবেলা এই কখনো এদিক ওদিক বেড়াতে যাওয়া, একটু পাহাড়ের ওপরে, ওখানে তো একদিকে পূর্বঘাট, আরেকদিকে সমুদ্রও কাছাকাছি, গোপালপুর, আর একটু বসে বসে আড্ডা। তো এই তিনজনের যেখানে থাকার ঘর, বেশ হোস্টেল হোস্টেল চেহারা, ওখানেও আড্ডা মারতে গেছি। তো একদিন ওখানে বারান্দায় বসে বসে আড্ডা মারতে মারতে মনে হলো যে দাঁড়া, এটা রেকর্ড করে রাখি তোদের গল্প। ওরাও খুব মজা পেল। তো ওই শুভদীপকে দিয়ে শুরু করলাম যে কলাভবনে তুই ঠিক কোন কোন বছরে ছিলি? 2013। 2013 মানে আমি তার আগে রবীন্দ্র ভারতীতে পড়তাম, কিন্তু 2013-তে আমি আবার রিজয়েন করলাম কলাভবনেতে। তো 2013 আর আমার 2013 থেকে 2017, 16-17 আমার তারপরে হায়দ্রাবাদ গেলাম, আবার ব্যাক করে এলাম। সাধারণত আমি আবার ওখানে ভর্তি এলাম কলাভবনে। তারপরে মধ্যিখানে আমার 1 বছর গ্যাপ ছিল, শরীর খারাপ ছিল। তোর বাড়ি হচ্ছে ডানকুনি, হুগলি জেলার ডানকুনি, চণ্ডীদালাতে। আর ব্রজর বাড়ি কোথায়? আর ঘুরিসা ইলামবাজার। ঘুরিসা ইলামবাজার না, আমি বলছি যে তোর 2013-ই কলাভবন। 13 করে ডিফাইন করলি? হ্যাঁ, ডিফাইন করলাম, কিন্তু আমার কলাভবনেই 2 বছর গ্যাপ চলে গেছে। কলাভবনে মানে আমি 4 বছর গ্র্যাজুয়েশনটা 6 বছর করেছি। এমফাইনার করিস? হ্যাঁ, এমফাইন করেছি, কলাভবন থেকে করিনি। আমি গভর্নমেন্ট কলেজ, মানে কলকাতায় গভর্নমেন্ট আর্ট কলেজ। বেশ। আর বিশ্বজ্যোতির বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার মানে তোর জন্ম ওখানে? হ্যাঁ, জন্ম ওখানেই, আলিপুরদুয়ার ফালাকাটাতে। আর বিশ্বভারতীতে এলি কবে? বিশ্বভারতী 2014। 2014 সঙ্গীত ভবনে করে তারপরে মিউজিক ওখান থেকেই। আচ্ছা। তো এই যে একটা খুব সুন্দর স্কুলে তোরা তিনজনে আছিস, যে দুজন কলা ভবন, একজন সঙ্গীত ভবন, এবং পুরো একটা বেশ একটা শান্তিনিকেতন ছোটখাটো এখানে খুঁজে পাওয়া যাচ্ছে। আমি তোদের কাছে যেটা জানতে চাইছি, প্রথম এখানে কে এসছিস? তুই এখানে কোন সময় এসছিস? আমি 2021-এ আমি এসছি, মার্চেতে এসছি, 17 মার্চ। আর স্কুলটা শুরু হয়েছে কবে? শুরু হয়েছে 2020-তে শুরু হয়েছে। মানে তুই একদম নতুন, মানে সেই অর্থে খুব নতুন। আর সেই সময় তো তখন তো লকডাউন চলছিল। লকডাউনে একটা মজাদার ঘটনা, সেটা হচ্ছে লকডাউনের সময়তে আমাদের একটা কলাভবনের একটা গ্রুপ আছে। তো সেই কলাভবন গ্রুপেতে এরকম একটা জবের একটা অপরচুনিটি এসেছিল। এবারে আমার কখন ইচ্ছে ছিল না যে আমি স্কুলে আসবো, কারণ আমি জানতাম যে স্কুলের একটা এম ধরনের বাধ্যবাধকতা থাকে, মানে আমি গেলেই আমাকে আটকে দেবে, ছবি আঁকা যাবে না। তখন সবাই মাত্র কলাভবন থেকে আমি পাস আউট হচ্ছি, তো তখন আর হয় ভয় কাজ করে যে না, আমি কলাভবনে এসেছি শুধুমাত্র পরে গিয়ে ছবি আঁকবো। তখন আমার রিয়েলিটি সম্বন্ধে এতটা আইডিয়া হয়নি যে টাকার একটা দরকার বা এই ধরনের একটা ঘটনা, বা কোভিড চলছে এরই মধ্যে, মানে কোভিড আসবে সেই সময়তে, বা কোভিড চলছে তখন, তার মধ্যে এই ধরনের ক্রাইসিস হতে পারে, মানে টাকা পয়সা। যদি আমি সেভাবে ফিল করিনি, কারণ আমি ওই কোভিডের সময়তেই ছবি বিক্রি করছিলাম। তো হঠাৎ করে এরকম একটা কথাবার্তা হচ্ছিল যে পাঠিয়ে দে। তো আমি সেই সময় পুরীতে এসেছিলাম ঘুরতে, সেই সময় জাস্ট লকডাউনটা উঠেছে হালকা, তো আমি এসেছিলাম, আসার পর আগেই পাঠিয়েছিলাম ওটা জাস্ট নর্মালি যে। আর এখান থেকে চেয়েছিল যে 2 বছর এক্সপিরিয়েন্স। আমি জানি 2 বছর এক্সপিরিয়েন্স আমার নেই। আর যেটা আমার প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে শুধু আমার মানে পার্সোনাল এই আর্টিস্ট প্র্যাকটিসটা আমার আছে শুধুমাত্র, আর কিছু নেই। কারণ আমি বিএডও করিনি, এইভাবে কোনো অভিজ্ঞতা আমার নেই। তবে কেন আমাকে দেবে? তো ঠিক আছে, পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার কখনো ইচ্ছে ছিল না যে আমি
উড়িষ্যাতে আসবো, কারণ আমার উড়িষ্যার জায়গাটা পছন্দ নয়, খুব ড্রাই টাইপের আমার মনে হয়েছিল। মানে আমি যদি চাকরি করি স্কুলে তাহলে আমি যাবো হয়তো মসুরি বা দেরাদুন, যেখানে কিন্তু আমার সিনিয়ররা আছে, পাহাড়ি অঞ্চল আমার পছন্দ, বা দার্জিলিং বা এই ধরনের কোনো একটা কনভেন্ট স্কুলে যাবো, পড়াবো, ঠিক আছে, এবার প্ল্যান ছিল আমার একটা ছোটো স্কুটি বা বাইক থাকবে, আমি যাবো এরকম। তো কি হলো, আমি জানি যে হবে না, মানে ঠিক আছে এদের তো ওই ধরনের এ নেই, আমার হবেও না, কিন্তু আমি যাই দিয়ে আসি ইন্টারভিউটা, কারণ আমি ইন্টারভিউ দিতেই তো অভ্যস্ত কলাভবনে। তো এলাম পরীক্ষা দিতে, এই ইন্টারভিউ দিতে এলাম, ইন্টারভিউ হয়ে গেল। আর আমাকে কিছু প্রশ্ন করেছিল, মানে আমাকে বলেছিল যে এরকম ধরনের স্টুডেন্ট কতগুলো তোমার ক্লাসে হলে তুমি সামলাতে পারবে। আমি বলেছিলাম যে সামলাবো তো কোনো ব্যাপার নেই, তখন আমি জানতাম না বিষয়টা কী কী প্রবলেম আসতে পারে। আমি জাস্ট একটা ইমোশনালি বলেছি যে মানে আমার যেটা আমার অভিজ্ঞতা, মানে শান্তিনিকেতন অভিজ্ঞতা, যে ঠিক আছে মোটামুটি 15-20 জন আমি চালিয়ে নিতে পারবো। এখন যদি অনেকে চুপ করিয়ে মানে চুপ করাতে পারি, যে কোনোভাবেই হোক না কেন, কিন্তু সেই সময়টা কোনো আইডিয়া ছিল না আমার। তো জাস্ট এইগুলো নর্মাল কিছু কথা বলেছিল, তারপর বলেছিল যে তুমি এসো ক্যাম্পাসটা ভিজিট করো। ক্যাম্পাস ভিজিট করার সময় আমি তোমাকে বলেছিলাম যে ওই মুখটা দেখে আমার ভালো লেগেছিল, অন্য ধরনের আর্কিটেকচার। তখনই আমার সাথে কিছু কথা হয়েছিল যে না শুভদীপ, তুমি নিজে প্র্যাকটিসটাও করতে পারবে আর তার সাথে সাথে তুমি চাকরিটা করতে পারবে। এবার সেটা আমার তখন মনে হয়েছিল যে এটা কতটা সত্যি। পরবর্তীকালে যখন আমি চাকরি করলাম, 1 বছর আমার গেল, তখন আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম যে না, মানে এটা যেটা প্রমিস করেছিল সেটা আর অন্যান্য স্কুলের মতো কিন্তু আমাদের এই ক্লোরোফিল স্কুলটা নয়। মানে এনাদের যে একটা কমিটমেন্ট আছে সেটা আমি দেখলাম। শুধু তোর যেটা আঁকার ঘর নিজের ইচ্ছে মতো সাজাতে পেরেছিস, সেদিক থেকে ওদের ব্রজ না, ব্রজ তুই খবর পেলি শুভদীপের? আমার তুই কোথায় খবর পেলি? বল ব্রজ শেষ কর। না, আমার অ্যাকচুয়ালি খবর বলতে আমি কাজ করছিলাম একটা জায়গাতে, আমি চাকরি করছিলাম না, চাকরি করবো না, আমি যেরকম আমি যখন চাকরি ভেবেছিলাম আমি নিজের কাজ করবো, একটা স্টুডিওতে কাজ করছিলাম, টেক্সটাইলের স্টুডিও নদিয়ায় চাকরি করে তখন। তো সিনিয়র দাদার একটা স্টুডিও, গভর্নমেন্টের একটা দাদা, টেক্সটাইলের স্টুডিও করে, মানে কোম্পানি টাইপের একটা ছোটখাটো। তো ওইখানে কাজ করছিলাম। এবার কি হচ্ছিল, সবই হচ্ছিল, এটা কাজ বাজ হচ্ছিল, কিন্তু আমি চাইছিলাম যে একটা ওইখানে কি হচ্ছিল, 1 মাসের মধ্যে কোনো মাসে হয়তো 10 দিন কাজ করছি, হ্যাঁ, নিয়ে আবার কাজ থাকছে না, আবার বাড়ি চলে যাচ্ছি, আবার আসছি 15 দিন কাজ করছি, কাজ হচ্ছে বাড়ি চলে যাচ্ছি, আবার 1 মাসও পুরো থেকে যাচ্ছি, বাড়িতে কাজ হচ্ছে না, ঠিক আছে। তো এরকম কথা কি হয় না, বাড়িতে একটা চাই যে কিছু ফিক্স একটা, মানে বাড়ির লোক যেন চাই আর কি ফিক্স একটা কিছু, নিজের কাজ হচ্ছে না। হ্যাঁ, আমার গ্রামে যেরকম চিন্তা, আমার গ্রামে নিজের কাজ হচ্ছিল। ঠিক আছে। এবারে ওই যে 2 বছর যে আমি বললাম কলাম 2 বছর নকশা, আমি 2 বছরটা পুরো মানে অন্যভাবে একটা কেটে গেছে, আমি সেটা পরে এবার সেটা আমাকে এখন কি হলো যে ওই 2 বছর নষ্ট করেছি বলে আমার মনে হচ্ছে আমি কাজ করি এখন, ঠিক আছে। যখন বেরিয়ে গেলাম আমার মনে হচ্ছে আমার প্রচুর কাজ করার একটা ইচ্ছা ছিল, চাহিদা ছিল, ঠিক আছে। এবার তখন আমি চাকরি খুঁজছিলাম, চাকরি একটা জায়গাতে পেয়েছিলাম, সেখানে আমি যাওয়ার জন্য টিকিটও করেছিলাম, পাঞ্জাবে একটা টিকিট করে একদম রেডি আমি যাবো, বেরোবো। আমি আগে থেকে জানতাম বাবু যে স্কুলে চাকরি করে, আমি শুনেছি যে বাবু নিজেও কাজ করছে, হ্যাঁ, স্কুলে চাকরি করছে, হ্যাঁ, একদম ঠিকঠাক ফ্রিডম যেটা দরকার আগে সেটা পাচ্ছে, ঠিক আছে। আমি শুনেছি আগে জানতাম না যে এই স্কুলে আর একজন টিচার লাগবে, ঠিক আছে। তো গ্রুপে একদিন ভিডিও কল হচ্ছিল, আমাদের বন্ধুদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপের গ্রুপ, সেখানে ভিডিও কল হচ্ছিল, সেখানে অপরাধ ছিল, গদাই ছিল, আর বাবু ছিল, আর আমি ছিলাম। দিয়ে তখনই বাবু এখানে একটা আলোচনা করেছিল, কেউ যদি দেখিস কেউ যেরকম ছেলে থাকে চাকরি বাড়ি করবে, এখানে একজন ছেলে লাগবে, এখন আর্ট টিচার একটা লাগবে। দিয়ে এবার তখন আমার মাথায় ওটাই কিন্তু আছে যে আমি কিন্তু চাকরি করবো না, তখন আছে। তখন বাবু অপরেশ গদাই ওরাও ছিল, হ্যাঁ, ওরা বললো যে বোঝাকে নিয়ে নেই, বোঝা চাকরি করছে না। আমি তখনই মনে পড়লো যে বাবুর স্কুলে জায়গাটা বাবুকে দেয়, ঠিক আছে। তো বাবু বললো হ্যাঁ তুই চলে আয়, হ্যাঁ, আমরা তাহলে চলে আয়। আমি তো জানি না কি যাবো বা কোথায় কি ভ্যাকেন্সি কি করতে হবে না করতে হবে, হ্যাঁ। তো বাবুই কথা বলেছে এখানে যে আমার একটা বন্ধু আছে, আমার একসাথে ব্যাচমেট, আমরা একসাথে পড়াশোনা করেছি, তো ওকে নিয়ে আসতে পারেন। তো তারপরে কবে সেটা? এটা হয়েছে মোটামুটি ধরো 22 মে। হ্যাঁ, আমাদের স্কুলের মানে স্যাররা যারা, তারা শান্তিনিকেতনকে ওইভাবেই মানে ওই চোখেই দেখেন, আর সেটা তো আমি নিজে বুঝেছি, অন্য চিন্তা ভাবনা যে আইডিওলজি যেটা না পছন্দ করেন, আর তারপর শুভদীপ সেগুলো আরো যে বাস্তবায়িত করেছে। তোদেরও যে একটা কোয়ালিটি আছে, এবং সেটা সবটা শান্তিনিকেতন নয়, অবশ্যই তোদের নিজেদের ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি, এবং তার সঙ্গে শান্তিনিকেতনও, তোরা যদি শান্তিনিকেতনে না পড়তি তাহলে তো এখানে তোদের খোঁজ করতো না, বা তোদের ওপর প্রথমেই ওদের ডাকতো না, এটা তো করার নয়। তুই কিভাবে এলি?
আমার ঘটনাটা যেমন বললে একটু মজাদার, আমারও আবার নতুন করে ওই লাইনটাই রিপিট করতে হবে যে আমিও ভাবতাম যে কোনোদিনও চাকরি করবো না। আর আমার বাড়ি থেকেও সেরকম কোনোদিনও বলতো না যে তোকে তুই চাকরি কর বা কিছু। তোর বাড়িতে তো হচ্ছে মানে এগ্রিকালচারাল ফ্যামিলি, তো মানে চাষবাসের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমার বাবা ঠাকুর দাদা সবাই গান গাইতেন যেহেতু। আচ্ছা। এরপর ওখান থেকেই আমি শান্তিনিকেতনে আসার পরে এবার সবকিছু পড়াশোনা শেষ করার পরে এক সময় মনে হলো গিয়ে যে এবার চাকরি করতে হবে একটু। সেই সময় তো দরকার ছিল যে মিউজিকের। এইবারে মজাদার ঘটনা হচ্ছে যে আমি সঙ্গীত ভবনের কয়েকজন চেনাশোনাকে আমি বলেছিলাম। এবার তারা ব্যাপারটাকে বুঝতেই পারছে না যে আচ্ছা এরকম ধরনের স্কুল কি হতে পারে যেখানে কিনা ও যদি মনে করে যে ও কোনো একটা অডিশন দেবে বা ও হয়তো নেই, 1 মাস হয়তো নেই, ও একটা নিজের কোনো পার্সোনাল যেখানে গ্রোথ হচ্ছে, ঠিক আছে, সেখানে ও ব্যস্ত, কিন্তু তার জন্য আলাদাভাবে কোনো হবে না, মানে তাকে নিয়ে হবে না, আমার প্রবলেম হবে না। তো সেই সময়তে আমাকে ব্রজও বলে যে বিশ্বজ্যোতি আছে, তো তুই বিশ্বজ্যোতিকেও বলতে পারিস, তাই তো। এবার বলার সাথে সাথে আমি ওকে আবার যখন জানিয়েছিলাম তখন মাথায় আর কারো নাম আসেনি। তো তোর পুরনো বন্ধু হোস্টেলে থেকে যে আমার সাথে এক হোস্টেলে থেকে যে বহুদিন কাটিয়েছি। তোদের অরশ্রী? হ্যাঁ, অরশ্রীতে। আর বিশ্বদীপ থাকতি নন্দ সদনে? ও থাকতো নন্দনে, আমরা দুজনে থাকতাম অরশ্রীতে। কিছু চিন্তা আমরা তো এবার ব্যাপারটা কি হয়ে গেল যে তখন ওকে আমি বললাম, বলার পরে কি হলো, বলার পরেতে ও ওখানেতে গেলই। আর আমাদের স্কুলেরও কিছু কোনো একটা প্রবলেম চলছিল, ওই জিনিসটা পুরোটাই হোল্ড হয়ে গেল, হোল্ডে চলে গেল। তারপরে মানে আসবে, কোথা থেকে আসবে না আসবে কেউ কোনো জানে না। তারপর মাঝখানে একটুখানি অন্য সময় গেছিল, আমি সেটা বলি। এরপর আমি ওই চাকরিটা আমি ছেড়ে দিলাম ওখানে 1 মাস থাকার পর। রাজস্থানে? হ্যাঁ, রাজস্থানে সবকিছুই ঠিক ছিল, কিন্তু আমার ওখানে ভালো লাগছিল না প্রথমত। তো রাজস্থান থেকে আবার ফিরে এলাম শান্তিনিকেতনে। আর আমি যতবারই রাজস্থানে গেছিলাম শান্তিনিকেতন হয়েই, উড়িষ্যা এলেও আমি শান্তিনিকেতন হয়ে আসি। রাজস্থান থেকে শান্তিনিকেতনে এসে আমার এক দাদা, সিনিয়র দাদা আমিনুদ্দা, ওর কাছে থাকতে থাকতে এরপর 2 দিন পরে আমি ভাবলাম এবার একটু বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছুদিন পরে আবার বেরোবো। এরপর ওখান থেকে দিন বাড়ি যাই, আমি এনজেপি পৌঁছে গেছি। ওই সময় শুভদীপ দা ফোন করেছিল যে তুই কি কালকে আসতে পারবি? আচ্ছা। আমি বলেছি যে আমি তো কাল যেতে পারবো না, আমি 2 দিন পরে যাবো। এরপর তার আগেই আমাকে বলে দিয়েছিল যে এখানে কি রকম আর কি ব্যাপার। তো তারপর আমি এলাম এখানে, সবার সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। তারপর ভাবলাম আমি জানি না যে এখানেও বুঝেও কিন্তু অনেক এসছে, বুঝেও কিন্তু একদিন নোটিশে 2 দিন নোটিশই এসছে, 2 দিনের নোটিশ, মানে আজকে কথা হয়েছে কালকে রাতারাতি টিকিট করে আমাকে চলে আয়। আমি ভাবছিলাম যে এখানেও গিয়ে যদি আমার এরকম হয়, এরপর বাবা বাড়ি থেকে বলছে তুই গেলি আবার চলে আসলি, তো তোকে যেতে হবে না, তুই বাড়িতেই থাক। তো তারপরে আমি ভাবলাম যে না আরেকবার যাই। আমি বললাম যে এইবার যেতে দাও, আমি ওখানে ভালো লাগলে ওখানেই থেকে যাবো। এরপর এখানে আসার পরে আমি 1 মাস তো প্রথম 20-22 দিন আমার ক্লাসই হয়নি, প্রথম ক্লাসই দেয়নি, তখন ক্লাস ছিল। কি করতিস তখন? তখন আমি এমনি বসে থাকতাম, আর এমনিতেই বাচ্চারা মাঝে মাঝে আসতো যে নতুন স্যার এসছেন একজন, যে দেখে আসি, তারা আসতো, গান গাইতো। এবং থাকার পরে ওই 1-1.5 মাসের মধ্যে একটু ভালো লাগা তৈরি হয়ে গেল স্কুলের সঙ্গে। আর আমি যেরকম ভাবে চাইছি কাজ করতে, আমাকে সেই সুযোগটা দিচ্ছে এখানে, মানে কোনো বাধ্যবাধকতা এখানে নেই যে এটাই করতে হবে বা ওটাই। না না, একদম, সেটা তো বুঝতেই পারছি। ইচ্ছে ছিল যে নিজেদের ইচ্ছে মতো যেন করতে পারি, যেটা হয়তো অনেকের থাকে কিন্তু সকলের সমান থাকে না, কম বেশি থাকে। তোদের মধ্যে হয়তো একটু বেশি ছিল, আর এই তোদের তো একটু বাদ বিচার ভালো লাগছে না, ওর কোথায় ভালো লাগছে না, সেটা একটুখানি কারণ আছে। কি বলবো, কারণটা হচ্ছে ধরো আমাদের কলাভবনে এত মানে সিনিয়র, এত জুনিয়র, আমাদের পাস আউট, মানে আমাদের আগে যারা পাস আউট হয়ে গেছে, তারও আগে যারা কাজ করছে বিভিন্ন স্কুলে, শান্তিনিকেতন থেকে বেরিয়ে গিয়ে কেউই কিন্তু বসে থাকে না, সবাই মোটামুটি কোনো যখন ভালো ভালো স্কুলেতে আছে। এবার আমরা তো ওই মানে যখন পড়াশোনা করছি তখন সিনিয়ররা আসে, করো বা কোথাও কনভোকেশনে এলো। এবার আমি তো শুনেছি বহুবার আলোচনা হয়েছে 1:1 যে আমাদের স্কুলে এই ধরনের পেশার আছে, আমাদের স্কুলে ছবি আঁকতে দেয় না, নিজে প্র্যাকটিস করতে দেয় না। তো ধরো একজন আর্টিস্ট যদি মনে করো, তার একটা স্বপ্ন থাকে, যে একটা ড্রিম থাকে যে আমি পাস আউট হওয়ার পরে অ্যাটলিস্ট আমি নিজের কাজটা করবো। কোনো জায়গায় গিয়ে যে এই যে পড়াশোনা করা 7 বছর বা 6 বছর বা আগে যারা 7 বছর পড়াশোনা করেছে, তাদের যে টোটাল যে একটা যে মানে আমি স্কেচ করছি, আমি ওয়াটার কালার করছি, আমি পরে গিয়ে নিজের একটা আইডিয়া ডেভেলপ করছি, হ্যাঁ, এর কনসেপ্ট, তো এই জিনিসটা কি কোনো জায়গায় যেন হারিয়ে যাচ্ছে কোনো জায়গাতে। তো শুধুমাত্র টাকা মানে রোজগার করাটা একটা মেন লক্ষ্য, আর স্কুলের ওই মানে স্টেজ ডিজাইন করাটাই হচ্ছে তো মেন লক্ষ্য। কিন্তু এটা তো নয়,
মানে এটা নন্দলাল বসুর একটা কথা আমি কোথাও একটা দেখেছিলাম বা পড়েছিলাম যে যেখানে মানে সে নিজেও একটা মনে করে একজন সে নিজেও খাচ্ছে তার বাচ্চাকেও খাওয়াচ্ছে, এই ধরনের একটা কোটেশন ছিল, একটা মুরগি ড্রয়িং ছিল, মুরগি ড্রয়িং একটা পোস্ট কার্ডেতে। ওটা আমার আলাদাভাবে হিট করে যে আমি যদি কোনোভাবে যদি না জানি বা আমি যদি আমার কাছ থেকে যদি আমি ডিটাচ হয়ে যাই বা আমি প্র্যাকটিস না করি, তাহলে আমি শুধুমাত্র যে একটা যে কনভেনশনাল একটা ব্যাপার ছিল শুধুমাত্র ওইটাইকে আমি খালি না সেটা শান্তিনিকেতনের গোড়া থেকে ও রবি ঠাকুরের আইডিয়া। গুরু যিনি হন তিনি নিজে যদি ক্রমাগত নিজেকে উন্নত মানুষ হিসেবে নিয়মিত নিজে যদি হয়ে না ওঠেন, তাহলে তার চারপাশে যারা থাকবে তারা কি করে হয়ে উঠবে? শুধু একতরফা দেওয়া ওইভাবে হয়। আমার ভালো লাগা যেটা সেটা হচ্ছে একেবারে তোদের পছন্দসই প্রতিষ্ঠান পেয়েছিস, প্রতিষ্ঠানের পক্ষে তোরা খুব উপযুক্ত হয়েছিস এবং তোরা তিনজনে একসঙ্গে একে অন্যের এইবারে তোদের যেটা সত্যি সত্যি সেই অর্থে দায়িত্ব বর্তায় সেটা হচ্ছে নিজের কাজগুলো ঠিকঠাক করে সত্যি সত্যি করা, যেটা তোদের ইচ্ছে এবং ভেতরে তোরা এটাকে উসুল কর, সোজা কথা। এটাই আমার এসে তোদের পক্ষে কিন্তু কি অভিজ্ঞতা একটা জিনিস আমার যেটা মনে হয়েছে এইগুলো তুমি ভালো বলতে পারবে কারণ তোমার এতগুলো বছরের অভিজ্ঞতা আছে। কিছু জিনিস হয় না যে মনে করো একটা টোটালি একটা কি বলবো একটা অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার। আমি ভেবে এলাম, মনে করো আমার একটা মনে হয়েছে যে কিভাবে ভেবেছি আমি, ধরো আমি বলছি তোমাকে, আমি দেখেছি যে নন্দনমেলার সময় প্রচুর বাচ্চা আমাদের কলাভবনে এসে ওরা প্রিন্ট নিচ্ছে, ঠিক আছে। এবার এই যে ধরো প্রিন্টটা নিচ্ছে, খুব ভালো প্রিন্ট নিচ্ছে, ফাটাফাটি এক্সিবিশন হচ্ছে নন্দন মেলার জন্য, যেখানে কিনা ম্যাচিওর কাজ হচ্ছে, সেই ম্যাচিওর কাজের সাথে সাথে কিন্তু একটুখানি আমি ইম্যাচিওর বলছি না, আমি আমার বলার নিজস্বতা আছে যে জিনিসটা কিন্তু ওরা শিখেনি সেইভাবে। যখন আমি তোমাদের যখন পাঠাগামনে যখন এক্সিবিশন দেখছি যে কি সুন্দর ফাটাফাটি একটা কোলাজ করছে এতদিন ধরে, বা ধরো মনে করো ওয়াসে একটা কাজ করছে, বা ধরো গুয়াসে কিছু একটা কাজ করছে। আমি তোমার রোদি থাকাকালীন আমি লক্ষ্য করেছি বাচ্চারা ধরো বাইরে গিয়ে আউটডোর করছে, বা ধরো আমাদের বিশেষ করে আমি তোমার এর কথা বলছি, কি বলে আমাদের ভোলার কথা বলছি, ওরা যখন এসেছিল পরীক্ষা দিতে তখন ওরা প্রচুর গুয়াসের কাজ দেখেছিলাম, ধরো তোমার ওই ভিতরের হোস্টেলের ভেতরটা করছে, ইন্টেরিয়ার করছে। তো আমার এটা মনে হয়েছিল যে আমি কোথাও একটা গিয়ে হয়তো এরকম ধরনের একটা ম্যাচিওর কাজ দেখতে পাবো। আর এমন একটা জায়গায় আমি এলাম যেখানে কিনা আমার কোনো আইডিয়াই নেই যে আর আগের প্রিভিয়াস কোনো সেন্স আছে কি নেই। ছবি আঁকার জন্য এইভাবে কোনো আইডিয়া দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট তার একটা বেসিক জিনিস থাকে যেটা পাঠাগামনে কিনা ছেলে যে চলে এলো সে দেখছে যে দাদা দিদিরা এরকম একটা কিছু করছে, বানাচ্ছে, এখানে ডিসপ্লে হচ্ছে, ওইখানে হয়তো এতগুলো মিউরাল দেখতে পাচ্ছে। আমি মনে করি যে ইটসেলফ একটা কালচার কিন্তু তাকে তৈরি করে দেওয়া হচ্ছে। তারপরে ঢোকার পরে কি করছে না, সে ওইগুলোকে দেখে ওই তার একটা আইডিয়া তৈরি হয়েছে যে না আমাকে এইটা করতে হতে পারে, বা এরম করলে জিনিসটা আমি এটা করতে পারি। তো আমি যখন এখানে এলাম ওই জিনিসটা কিন্তু পুরোটাই কিন্তু একটা পুরো ছড়ানোর ব্যাপার ছিল। ধীরে 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 জিনিসগুলো তৈরি হলো। আর একটা জিনিস আমার বারবার এটা মনে হলো, আমি আলোচনা করছিলাম এটা, যেটা আমার এটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে তোমার এই বাচ্চারা যখন যায় আর আসে একটা টাইম ওরা নষ্ট হয়। কিন্তু আমি দেখেছি, আমি আলটিমেট প্রোডাক্টের কথা বলছি, আমি যখন একটা এক্সিবিশন দেখছি ধরো নন্দনে গিয়ে যে কি সুন্দর বানিয়েছে, কিন্তু সুন্দর বানানোর পিছনে যে অনেকগুলো দিন লেগেছে বা কতগুলো দিন লেগেছে বা কি করে করলো, কিভাবে গাইডেন্স করলো, এই জিনিসটা কোনো একটা জায়গায় আমার বুঝতে অসুবিধা হচ্ছিল। ইভেন এখনো অব্দি আমি এটা আমার মনে হয় যে হয় না যে একটা পেশেন্স কোনো একটা জায়গায় গিয়ে, এই পেশেন্সটা কি করে তৈরি হবে। আমার একটা ড্রিম আছে যে একটা দিন হয়তো এরকম হলো, আমি একটা প্রজেক্ট করিয়েছিলাম শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে বা পেপার বা পেন্সিল বা এই ধরনের কালি, সেটাকে বিভিন্ন ধরনের ডেন্সিটিটাকে ভেঙে দিয়ে কালারের একটা কিছু বানাবে। ওরা কি বানাবে না, যখন স্কুল থেকে যখন ওরা বাড়ি থেকে যখন স্কুলে আসছে দুধারে কি কি দেখতে পাচ্ছে, যা দেখতে পাচ্ছে সেটাকে কি করে ডেভেলপ করা। কিন্তু কি হয়ে গেল 2 বছরের মধ্যে, এই যখন লকডাউন চললো এতটাই ভার্চুয়ালি হয়ে গেল, ওরা এতটাই মোবাইলের ডিপেন্ডেন্ট হয়ে গেল। তো এই ধরো গুগল, ধরো মনে করো ইউটিউব, এইগুলো প্রচুর পরিমাণে দেখছে। আর এইগুলোতে এখন অ্যাভেলেবেল একটা ড্রয়িং এর একটা মোনোটোনাস একটা ব্যাপার আছে, কেউ যে করছে সে কতটা ট্রেন আমি জানি না, কিন্তু ওই কিছু কিছু জিনিস খুব আইডিয়া বারবার ওইগুলোকে ওরা কি করতো, এখনো অব্দি কিছু ছেলে আছে এগুলো ওরা ব্যবহার করে কাজের মধ্যে। এর ফলে কি হচ্ছে, ওরা ওদের মতো করে ভাবতে পারছে না। আমার এটা ফার্স্টে মনে হয়েছিল যে এদেরকে কোনোভাবে অন্তত যদি একটুখানি বাইরে বার করা যায়,
কোনো যে বাইরে বার করা যায় মানে হচ্ছে যাতে ওরা নিজস্বভাবে ভাবতে পারে কিছু একটা। তারপরে তারপরে আমার মনে হলো যে ওরা একটা কাজকে ফিনিশ করতে পারছে না, মানে শেষ করতে পারছে না, সেটা কোথায় গিয়ে শেষ হবে, মানে সেটা কোনটা দেখতে ভালো লাগছে আর কতটা করলে দেখতে ভালো লাগবে, না করলে দেখতে খারাপ লাগবে, সেটাকে বুঝতে হবে। তো এই জিনিসগুলো মানে এই দ্বন্দ্বগুলো মানে ঘুরে ফিরে তৈরি হয়। এবার যেমন এখন আমাদের স্কুলের মনে করো একটা থাকা রেসিডেন্সিয়াল একটা ব্যাপার তৈরি হচ্ছে, সেখানে আমার মনে হয় যে ওরা যে টাইমটা মনে করো মানে যখন পড়তে ভালো লাগছে না, সেই সময়টা যদি ওরা একটা জায়গায় গিয়ে শুধুমাত্র ওই ছবিগুলো প্র্যাকটিস করে দেখে, যেটা বেসিক্যালি তুই যেটা বলছিস দূর দূর থেকে আসে ছেলেরা, ফলে আসা যায় মানে একটা ছবি নিয়ে সময় দেবার, হ্যাঁ ওই জিনিসটা ওইটা একটু অভাব আছে। হস্টেল এখানে হচ্ছে, এখানে এবার ছেলেমেয়েরা থাকবে, অবশ্যই তাতে এই ধরনের, সেটা তোর ছবি আঁকাই হোক, তোর গানই হোক, তোর স্কাল্পচার মানে পটারি হোক, যাই হোক, অনেক বেশি যে কোনো একটা, যেটা আশ্রম বিদ্যালয় শান্তিনিকেতন যে সুবিধা পেয়েছে সবসময়। ব্রজ, তুই তোর স্টুডিও তৈরির গল্পটা বলে, যে এরকম একটা সুন্দর স্টুডিও, শুনি গল্পটা, শুনি স্টুডিও বানান। গল্প বলতে প্রথমে তো একটা স্কাল্পচার টিচার, ওই জন্য বলি স্কাল্পচার টিচার একজন লাগবে। তো আমাকে প্রথমে বলেছিল যে প্রথমে মাটির কাজ শেখাতো, প্রধান কাজ হচ্ছে প্রথমে মাটি, বাচ্চাদেরকে মাটির সাথে ইন্ট্রোডাকশন একটা দরকার, ঠিক আছে। তো মাটি আমি যেদিন প্রথম এসেছিলাম, আমি শান্তিনিকেতন থেকে 80 কেজি মাটি আমার সাথে আমি নিয়ে এসেছিলাম। 80 কেজি লাল মাটি, 2 বস্তা, 40 কেজি করে 2 বস্তা। আর ওটা প্রত্যেকটি জায়গায় মানে প্রত্যেকটি জায়গায় আমি এইভাবে ভারী তো খুব এইভাবে সামনে করে ধরে বোলপুর স্টেশন থেকে, শান্তিনিকেতন স্টেশন থেকে তুলে একবার টোটো থেকে নামালাম ট্রেন অব্দি, ঠিক আছে। আবার মানে এইদিকে আসতে গেলে ওই পারে যেতে হবে, রেল লাইন ওই পারে যেতে হবে, সেই ওই প্ল্যাটফর্মে, হ্যাঁ। তো 3 নম্বর যাওয়ার জন্য ওইখান থেকে তুলে ওইখানে হাওড়ায় নেমে সেখান থেকে তুলে ক্লক রুম থেকে আবার ট্রেন থেকে আবার এখানে আবার 2-3 বার ট্রেন চেঞ্জ, ঠিক আছে। তো এই করে 40 কেজি আমি নিয়ে এসেছি কোনোভাবে বয়ে। আর শুকনো নিয়ে এসেছিলাম, ভিজা রাখেনি, ভিজা রাখলে আর একটু বেশি চাপ হতো আলাদা, ঠিক আছে। শুকনো নিয়ে এসেছি। এবার কাজ শুরু করলাম, এসে মাটিটাকে ভিজিয়ে নরম করে প্রথম ক্লাস নিয়েছিলাম মনে পড়ে আমার, ওরা এখন ক্লাস 3B তে আছে, ক্লাস 2 এর ক্লাস নিয়েছিলাম প্রথম। তখন কোনো স্টুডিও ছিল না স্কুলে, ওই ক্লে মডেলিং এর কোনো স্টুডিও ছিল না। তখন আমাকে স্যার বলেছিলেন এখানে সব জায়গায় তুমি ইউজ করতে পারো, যেখানে বাইরে আউটডোর ক্লাসরুম চারিদিকে করা আছে এবং সুযোগ সুবিধা করা আছে, তুমি বাইরে বসে যেখানে কিছু করতে পারো। প্রথম করেছিলাম আমি আর্ট রুমের সামনেই করেছিলাম, আর্ট রুমের সামনে যে বারান্দাটা, ওখান থেকে প্রথম করেছিলাম। তারপর এরকম করতে করতে এখানে সেখানে আমি করছি, হ্যাঁ এমনি আর্ট ক্লাসই নিচ্ছি, আর মাঝে মাঝে আমি ওটা একটা বাচ্চাদেরকে একটা করে ক্লাস নিয়ে আসছি, মাটি দিচ্ছি হাতে, তোরা নিজেদের মতন যা করবি কর, হ্যাঁ আমি তোদের সাথে আছি, এরকম একটা হচ্ছিল। তো এরকম হতে থাকলো। এবার অনেকদিন হয়ে গেল, ঠিক আছে। এবার আমি আর কিছু করতে পারছি না, আমার কিন্তু আমার ভাবছিল যে আমি যাবো স্কুলে, বাবু কিন্তু করছে পেন্টিং, ঠিক আছে, আমি কিন্তু নিজে করতে হবে। আমি কোথায় করলে তো আমাকে একটা ফায়ারিং করতে হবে বা কিছু একটা করতে হবে, সেরকম প্রপার জায়গা আমি উড ফায়ারিং করবো, তার জন্য আমার একটা দরকার, একটা ছোট মতো ফান্ড আমার করতে হবে। তো এরকম করতে করতে স্যারের সাথে একদিন আলোচনা হয়েছিল বাসে, আমার মনে হয় বাসের পিছনে সিটে স্যার আমি বসে আছি, এরকম একটা আলোচনা হচ্ছিল যে স্যারে জিজ্ঞেস করছিলেন আমাকে যে তোমার ঠিকঠাক হচ্ছে তো, মানে তুমি কাজ করতে পারছো নিজের কাজ, মানে তুমি ফ্রি, ওই যে একটা ফ্রিডম ওটা পাচ্ছ কিনা, আমাকে এরকম জিজ্ঞেস করছিলাম। তো আমি আলোচনার মাধ্যমে বললাম আর কি, এইভাবে বললাম যে সবই ঠিক আছে, কাজটা আমি যেটা চাইছিলাম, যে ভাবছিলাম যে এটা এইভাবে করবো, কিন্তু ওইটা ওইভাবে হচ্ছে না, কোনো জায়গায় পারছি না আমি করতে যাবে। নিয়ে তখনই আলোচনা হয়েছে তাহলে তোমার ওর জন্য প্রপার তোমার কি দরকার, ঠিক আছে। আমি বললাম দেখুন সেরামিক্স জন্য একটা স্টুডিও দরকার প্রথম, যেটা হয় আমি বাইরে কোথাও ভাড়া নিয়ে করি বা কোথাও নিজের স্টুডিও, হ্যাঁ যেটা আমার প্ল্যান ছিল। স্যারকে তখনই বলেছিলাম যে আমার প্ল্যান যে আমি কোথাও বাইরে কাজ করছি, কমার্শিয়াল কাজ করছি বা কোনো স্কুলে চাকরি করছি, আমি টাকার একটা জড়ো করে আমি গ্রামে, নিজের গ্রামে, কারণ আমি গ্রামে চাইছিলাম ওইভাবেই যে আমি আরো বন্ধু বান্ধবদের নিয়ে কাজ করব, একটা স্টুডিও করব। তো ওইখানে আমি ছোটখাটো করে শুরু করবো। তো স্যার বললো যে তাহলে সেটা তো অনেক সময় লাগবে, তুমি প্রথমে জিজ্ঞেস করলেন স্যার যে কত টাকা লাগবে এটার জন্য। আমি বললাম মিনিমাম ধরুন 5 থেকে 6 লাখ টাকা লাগবে একটা ফার্নেস, একটা স্টুডিও। আমি যদি গ্রামে করি, আমার জায়গার এখানে অত দাম নাই, আমি হ্যাঁ জায়গা অ্যারেঞ্জ করে দেবো। তো বলছে ধরো তো 5-6 লাখ টাকা তুমি যদি স্কুলে চাকরি করে জড়ো করে বহু দিন লাগবে, কিন্তু তুমি 10 বছরও পারবে না করতে, ঠিক আছে। তুমি 10 বছর তুমি অপেক্ষা করবে, আমি বললাম অপেক্ষা করতে হবে, করতেই হবে, তাছাড়া তো উপায় নেই। তো স্যাররা কোনোভাবে, স্যার হরিবন্ধু স্যার, কল্যাণ স্যার কোনোভাবে নিজেদের মধ্যে আলোচনা করেছেন এটা, একদিন আমাকে ডেকেছেন
হরিবংশ স্যারের বাড়িতে আমাকে ডেকেছেন, কল্যাণ স্যার এসেছিলেন, দুজন আছেন, আমি আছি। দিয়ে ওই নিয়ে আলোচনা হচ্ছে, যে স্টুডিওটা নিয়ে আলোচনা হচ্ছে, যে তোমার কি ধরনের স্টুডিও চাই, কিভাবে তুমি করবে, আমরা তো জানি না। এইভাবে স্যার এই জায়গাটা আমাদেরকে খুব দিয়েছেন, বাবুকে আমাকে বিষয় দিল, যে আমাদের যে জায়গাটা, আমাদেরকে ওই জায়গাতে ওই এক্সট্রিম ভেবে দেখেছেন, যে তুমি এই জায়গা থেকে আসো, তুমি ওই জায়গা আমার থেকে অনেক বেশি ওই বিষয়ে তুমি জানো। তারা অনেক কিছু করে আসছেন আগে, কিন্তু এই জায়গাতে আমাদের ওই জায়গাটা দিয়েছেন, যে তোমরা নিজেদের মতো ভাবো, তুমি কি রকম চাও। আমাকে জিজ্ঞেস করলেন, না মানে এরকম এরকম হলে আমার হয়ে যাবে। তুমি বলো যে তোমাকে নিজেকেই ভাবতে হবে, তুমি বলো যে আমরা কি করবো তোমার জন্য, ঠিক আছে। আমি এবার কি বলবো, আমি স্যার থেকে আমি ওই অপরচুনিটি পাইও নি যে ওই কথা বলবো, অভ্যাসে নেই, ঠিক আছে। আমি জাস্ট বললাম যে এরকম আমার একটা ফার্নেস, হ্যাঁ বাচ্চাদের কিছু বাচ্চাদেরকে শেখানোর জন্য একটা জায়গা, হ্যাঁ মোটামুটি তখন 20 জনের, এখন কোনো 20 জনেরই সেট আপ আছে স্টুডিওটাতে। 20 জনের বেশি কিছু কিছু ক্লাসের স্টুডেন্ট আছে, ওদেরকে বসাতে অসুবিধা, নিচে বসাই আমি, ঠিক আছে। তো এরকম একটা সেট আপ লাগবে, আর একটা হুইল, হ্যাঁ প্রথমে একটা হুইল বলেছিলাম, একটা হুইল, যে এখানে আমি টুকটাক ট্রেন করবো আর বাচ্চাদেরকে একটু একটু শেখাবো। আচ্ছা, ফার্নেসটা এত বড় প্ল্যান ছিল না, ছোট্ট একটা ফার্নেস। তো প্রথমে কথা হলো যে ওই দিকে একদম কর্নার সাইডটা, যেটা একদম কর্নার সাইড, ওইখানে আমাকে স্যার বললেন তুমি ওই জায়গাটা একদম কর্নারে দূরে। আমিও বলেছিলাম যে ফার্নেস আমি স্কুলের লাগোয়া করবো না, হ্যাঁ বাচ্চারা থাকে, যদি কোনো রকম এদিক সেদিক অ্যাক্সিডেন্ট হয় একটু দূরে করবো। ওটা স্যাররা মেনে নিয়েছিল, তুমি ওই কোনটাতে করো। দিয়ে এরকম প্ল্যান হচ্ছে প্রতিদিন আমার বল, প্রথমে তুমি একটা কাজ করো, তুমি একটা তোমার মনের মতন একটা ডিজাইন বানাও, যে তুমি ঘরটা এরকম চাও, হ্যাঁ এরকম। আমি অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু তুমি এরকম ঘরটা চাও, বাচ্চারা আসবে তোমার কাছে ক্লাস করবে, বাচ্চারা আবার স্কুলে চলে যাবে, আর তারপর তুমি তোমার কাজের জন্য তোমার একটা ঠিকঠাক সেট আপ তুমি তৈরি করবে, তার জন্য কিরকম চাই তোমার ঘরটা তুমি নিজে ডিজাইন করো। যে আমি অনেক ড্রয়িং করছি, প্রতিদিন ড্রয়িং করছি, ঘর ড্রয়িং করছি, এই করছি। এখানে যে আর্কিটেক্ট আছে ওর সাথে কথা বলছি, ইঞ্জিনিয়ার আছে ওর সাথে কথা বলছি, হ্যাঁ। তো অনেক রকম উনি একটা 3D ডিজাইন বানিয়ে আমাকে দিলেন, যেটা ফোনে করে টাচ করলে ঘুরে যায়, ঠিক আছে, ঘুরছে, হ্যাঁ ওইটা আমার পছন্দ হয়নি, ঠিক আছে। আমি আমার ড্রয়িং ওয়াইজই করেছেন, কিন্তু ওই ধরনের আমার পছন্দ নয়। তো তারপরে ওনার সাথে একদিন মিটিং হলো, হরিবন্ধু স্যার আছেন, হ্যাঁ। এবার ওনার বাজেটটা ছিল প্রচুর হাই, মানে ওইটুকু ঘর করার জন্য শুধু, হ্যাঁ অনেক টাকা খরচা হয়েছে। উনি যেভাবে দিয়েছিলেন খরচারই, মানে একটা আর্কিটেকচার তৈরি করতে গেলে যে ধরনের খরচা হবে, উনি যেরকম দিয়েছিলেন ওটা প্রচুর খরচা। তো প্রথমে ভেবেছিলাম, আমি বললাম তোমাকে, প্রথমে ভেবেছিলাম মাটির একটা করবো, কিন্তু তারপর স্যারদের সাথে কথা বলে দেখলাম, আরো সব যারা কাজ করেন স্কুলে তাদের সাথে কথা বললাম, এইখানে মাটির ঘর করা যাবে না, একটা সময় একটা মেইনটেইন করা যাবে না, একটা সাইক্লোন ঝড় আছে, মাটির ঘর ভেঙে যাবেই। তো মাটিটা ইটে পরিবর্তন হলো। এবার আমি প্রথম থেকে চেয়েছিলাম আমি ঢালাই ঘর করবো না, এই স্কুল থেকে একটা আলাদা জায়গা, যেখানে বাচ্চারা এখান থেকে বেরিয়ে একটা জায়গায় যাবে যেটা পুরো আলাদা, স্কুল থেকে পুরো আলাদা, ঠিক আছে। ওখানে ঢুকে একটা আলাদা এসেন্স থাকবে। রবীন্দ্রনাথের বাড়িগুলোর যে কি যেন আলো, বাতাস, শব্দ, গন্ধ, এই চারটা, ওই একটা সারাউন্ডিং এর মধ্যে এই চারটা জিনিস থাকবে, তবে ওই মজাটা আসবে। তাছাড়া কি মজা, তাছাড়া তো ঘরে এরকম থাকার ঘর হয়ে হবে না, এটা একটা কাজ করার এনভায়রনমেন্ট চাই, হ্যাঁ। তো ওইরকম ভাবতে ভাবতে ড্রয়িং গুলো করলাম, স্যারদেরকে দেখালাম। স্যাররা পুরোপুরি আমি যাই বলছি তারা সেটাই মেনে নিচ্ছেন আর কি, যে তুমি তোমার মতো করো, হ্যাঁ। কিছু কিছু জায়গাতে ওই সবার মানে যারা ইঞ্জিনিয়ার তাদের কথা শুনে একটু কিছু জায়গায় পিছিয়ে যাচ্ছে, ওটা বেশি খরচা, এটা বেশি খরচা। তো ফাইনালি একটা জায়গা ডিসাইড হলো, ওই জায়গাটা যেটা তো এখন স্টুডিও করেছি, ওই জায়গা ডিসাইড হলো। জায়গাটা তখন যখন ডিসাইড হয়েছিল তখন একটা ছোট জায়গা ছিল, যে বড় ঘর করলে বেশি খরচা হবে, হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, ওর থেকে ছোট, মোটামুটি 20 জন মতন একটা, হ্যাঁ। তো এরকম মাটি গর্ত করা হয়ে গেছে, এখানে প্রথমে পাথর দিয়ে ভিত তোলে, তারপরে তো পাথর বসানো হয়ে গেছে, এক সাইড বসানো হয়ে গেছে। তখন কল্যাণ স্যার একদিন, তখন তার আগে ছিলেন না কল্যাণ স্যার কিছুদিন, সেদিন এলেন, এসেই কিছুক্ষণের মধ্যে ভিজিট করেছেন ওখানে। আমি তখন ওখানে আছি, আমি প্রতিদিন যাচ্ছি ওখানে, প্রতিদিন মাটির গর্ত করা থেকে আমি দেখছি ওটাকে, আমার ছবি আছে, ছবি তুলছি প্রতিদিন, ওটা দেখছি, ওইখানটা এরকম হবে, এখানটা করছি, হ্যাঁ। ক্লাসের ফাঁকে যখনই পাচ্ছি ওখানে যাচ্ছি। কল্যাণ স্যার গেছেন, কল্যাণ স্যার উনি কিন্তু এটাকে খুব প্রথম থেকে মানে উনি ভাবেন নিজে পরে একটা স্টুডিও করবো, মানে স্কুল করার সময় মানে ভাবেননি যে পরে স্টুডিও হবে। উনি খুব এক্সাইটেড, স্যাররাও খুব এক্সাইটেড। তো স্যাররা মাঝে মাঝে ভিজিট করেন, কল্যাণ স্যার সেদিন ভিজিট করেন।
বললাম স্যার কোনো জায়গায় ঘরটাকে ছোট লেগেছে, ঠিক আছে। তখনই কাজ চলছে, ইঞ্জিনিয়ারকে বলে আর 10 ফুট বাড়ি দাও, ঠিক আছে। সঙ্গে সঙ্গে 10 ফুট মাপা হয়ে গেল, ওই 10 ফুটটা বাড়ি দিল, ঠিক আছে। ইঞ্জিনিয়ার আবার রোড কেটে আবার 10 ফুট বাড়িয়ে আর একটা আবার তো বললি সেই বারান্দাটা দুদিকে ভেবেছিল ঘুরে 4 দিন। তারপরে মোটামুটি বাড়ি বলতো স্যার, প্রথম বারান্দা ছিল এল টাইপের, এইদিকে বারান্দা এইদিকে বারান্দা, পিছন দিকটা পিছন দিকটা লেগে যাবে পাচ্ছি রে, বা পিছন দিকটা দেখা যাবে না, এরকম ভেবে পিছনের ডিজাইনটা প্রথম ছিল, প্রথম কর্নারে করেছিল করতে, তো এরকম আমি ডিজাইন করেছিলাম পিছন দিকটা দেখা যাবে না, এই দিকটা ছেড়ে দিল। তো স্যার গেলেন যে সামনে এলের মতো বারান্দাটা থেকে সামনেটা ভালো লাগছে, পিছনটা ভালো লাগে না স্যার। স্যার তখনই ওই ইঞ্জিনিয়ারকে দেখে পিছনটা এইভাবে পুরো চারদিকে একটা খোলা বারান্দা তুমি করো, নয় বারান্দাটা তৈরি হলো। তারপরে বারান্দাটা যখন হলো, বারান্দাটা তো সেভাবে করতে হবে ডিজাইন, তুমি বারান্দাটা নেবো, বারান্দাটা কি করে করা যায়, তারপরে বসার জায়গা, ওই কর্নারটা তো বসার জায়গা, আর ওই ঝোলা টিনের চাল, ওই পিলার ফিলার, আর বাঁ দিকে ওই যে দেওয়ালটা ফাঁকা পড়ে আছে, ওটা যেটা বললাম টেরাকোটা, বাচ্চাদের টেরাকোটা এখানে আমি ইনস্টল করবো। তারপরে ভিতরটা আমাকে ভাবতে হবে যে আমাকে, আমি বাইরের নিয়ে এত ডিজাইনগুলো নিয়ে ভাবছি, ভিতরটা ভাবতে বাচ্চারা যাতে এসেই মানে এরকম হয়ে যায়, ঠিক আছে। তো হয়েও ছিল প্রথম দিন যখন তখন টেবিল চেয়ারগুলো আসেনি, তখন টেবিল টুল এসব কিচ্ছু আসেনি, তখন বাচ্চাদের প্রথম দিন নিয়ে গেছিলাম আমি। তখন নিচে তো বসিয়ে ড্রয়িং ক্লাস হয়েছিল, মাটির ক্লাস হয়নি, প্রথম দিন ড্রয়িং ক্লাস হয়েছিল ওখানে। তো ক্লাস 7-এর বাচ্চাগুলো ছিল, তো তখন তারা 6-এ, এখন 7-এ, তখন 6 ছিল। তো প্রথম দিন ঢুকে ওরা সে কি করে বেড়াচ্ছে পুরো স্টুডিওতে, মানে দেওয়ালে এরকম রং, মাটি ওই যারা লেপে দেওয়ার রং, হ্যাঁ, তারপরে জানলার শুধু ইট সাজিয়ে একটা জানলা, হ্যাঁ, ওখানে আর কিছু নেই, হ্যাঁ। আর ওই দিকটা খুললেই তখন পিছন দিকটা জঙ্গলের মধ্যে দেখা যায়, হ্যাঁ, ওই দিকটা খুলে জঙ্গলের মধ্যে দেখা যায়। বারান্দাটা সুন্দর একটা কর্নার দিকে একটা হাওয়া আছে, হ্যাঁ, তো ওখানে ঠান্ডা জায়গা, আর চারপাশে সবাই গাছগুলো লাগানো হয়েছে, ঠিক আছে। বাচ্চারা ঢুকে এসে ছুটে বেড়াচ্ছে পুরো স্টুডিও, তখন স্টুডিওতে কিছু আসেনি, ওই যে ইনফ্রাস্ট্রাকচার ভিতরে ফার্নিচার কিছু আসেনি, দিয়ে খুবই আনন্দ পেয়েছে। তখন টিফিন টাইমে যখনই ফাঁকা পেতো, ব্রেক টাইমে যখন ছোট ছোট এখানে আসতাম, আমি তখন ওইখানটাতে আছি, ওখানে ধীরে ধীরে ছোটখাটো এটা সেটা কোথাও করেই যাচ্ছি, একটা একটা কাজ সব হচ্ছে, জলের ব্যবস্থা হচ্ছে, ইলেকট্রিক বোর্ড লাগছে, এইসব হচ্ছে, হ্যাঁ। তারপর এরকম করতে করতে স্টুডিওটা এইভাবে তৈরি হলো, ঠিক আছে। এবার তারপর ধীরে ধীরে ওই টেবিল, চেয়ার, হ্যাঁ, এইসবগুলো এখন চলছে। ওই যে পাশে ওই যে বলছিলেন গল্পটা, ওই যে গাছগুলো একসঙ্গে রাখা আছে, বসদা, হ্যাঁ, ওইটা তো বসদার গাছ, ওটা আর আমার স্টুডিওর সামনে দুটো গাছ আছে, স্টুডিওর সামনে দুটো গাছ বললাম না, যতগুলো গাছ লাগানো আছে স্টুডিওর চারপাশে সবগুলো একসাথে লাগানো হয়েছে একটা টাইমে। তখন একবার অনেকজন গেস্ট একসাথে এসেছিলেন, অনেকগুলো গাছ একসাথে কয়েকদিনের মধ্যে লাগানো হয়েছে। তো ওই গাছ দুটো, ওই সামনের স্টুডিওর গেটের সামনে গাছ দুটো বড় হয়ে গেছে, তাদের অনেক বড় হয়ে গেছে, এখন কোনো গাছ অত বড় নেই, যতগুলো লাগানো হয়েছে অনেক বড়। তো স্যার বলেন বারবার, সেদিনও বলেছেন যে ওই গাছ দুটোকে দেখে মনে হয় যে স্টুডিওটা অনেক আগে যাবে, তুমি যেটা নিয়ে ভাবছো সেটা আগে যাবে, এই গাছটা বড় হয়ে যায় না, এই যে তোদের উপর ভরসা রাখাটা এটা একটা খুব বড়। হ্যাঁ, তারপর স্টুডিও ইনগ্রেশনের দিনেও কল্যাণ স্যার তার ফ্যামিলির সবাইকে ডেকে নিয়ে এসেছিলেন। সেদিন একটা ওনাদের ফ্যামিলির একটা বাচ্চার ওই হাতে ঘড়ি ছিল, ওটা স্কুলে সেরিমনিটা স্কুলে হয়েছিল। তো ফ্যামিলিতে রাজ ফ্যামিলি সবাই, রাজবাড়িতে সবাই এসছেন, হ্যাঁ। ইনগ্রেশন হয়েছে, ওই স্টোনটা বসানো, ট্রিলজি যে স্টোনটা নেম প্লেটটা বসানো হয়েছে সেদিন, মানে ওপেনিং হয়েছে সেদিন। তো স্যার সেই দিন যেভাবে, হিমালয় থেকে দুই মহিলা এসেছিলেন যারা হিমালয়ের সন্ন্যাসিনী, ঠিক আছে, ওই ফ্যামিলির সাথে এসেছিলেন। তারা ওই ইনগ্রেশনের সময় একটা এনচ্যান্টিং এমন করলেন, মানে মনে হলো যেন যে স্টুডিওটার জন্য তারা একটা শুভকামনা, আমি বুঝতে পারলাম ওনাদের ল্যাঙ্গুয়েজটা, ওনারা ওইভাবে, আমরা সবাই শুনছি, বিশ্ব ছিল, সবাই সাইলেন্ট, সবাই সাইলেন্ট, রেকর্ডিং আছে আমার কাছে, টিবেটান, হ্যাঁ, ওটা একটা মন্ত্রটা এমন ভাবে উচ্চারিত হচ্ছিল। তো আমি ওইটা শুনে, আর স্যার এমন ভাবে সবাইকে বোঝালেন যে আমরা এইভাবে স্টুডিওটা এইভাবে, স্যারদের কাছে চিন্তা ভাবনা যেরকম, আমার চিন্তা ভাবনা স্যার যেভাবে বোঝালেন, বাকি যারা বসে অনেকজন, মোটামুটি 20-25 জন সেই দিন ছিলেন ওখানে উপস্থিত, হ্যাঁ, সব ভালো ভালো লোকজন, ভালো জায়গার লোকজন। স্যার এমন ভাবে বললেন স্টুডিওটা কেমন ঘুরে দেয়, মানে আমার চোখ দিয়ে জল চলে এসেছিল, ঠিক আছে, আমার চোখ দিয়ে একদিন জল চলে এসেছিল যে স্যাররা এইভাবে ভেবেছেন, ঠিক আছে, যে আমি দূরে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। স্যার ডাকলেন কথা, আমি বলতে পারি না তো বেশি, বলতে পারলাম না,
ভালো করতে। তার আমি বলার পর স্যার বললেন ওটাকে বুঝিয়ে যে আমরা আর্টটাকে এইভাবে দেখছি, আমরা চাইছি যে আর্টটাকে অ্যাজ এ ক্যাটালিস্ট ইউজ করবো এডুকেশনে, যে আর্টের থ্রুতে এডুকেশনটাকে আরো ইজিলি, হ্যাঁ, যাতে সবাই বাচ্চাদের মধ্যে আমরা আরো ভালোভাবে উপস্থাপন করতে পারি, ঠিক আছে। তো তার জন্য আর্ট ডিপার্টমেন্টও আছে, পারফর্মিং আর্ট ডিপার্টমেন্ট আছে, এখন পড়াইটাও স্টার্ট করছি, পড়াইটাও সেইভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আরো ওনার ফিলিংস, হ্যাঁ, তো সেদিন চোখে জল চলে এসেছিল। তার কল্যাণ স্যার একদিন ওইভাবে বলেছিলেন যে আজকে বোঝার স্বপ্নটা শুধু বোঝার স্বপ্ন নয়, বোঝার স্বপ্নটা আমারও স্বপ্ন, ঠিক আছে। তো বোঝা ওইভাবে চেয়েছে, আমি ওটা করে দিয়েছি, বোঝাকে ছেড়ে দিয়েছি, হ্যাঁ, এবারে বোঝা নিজের মতন করে করুক, ঠিক আছে। এটা কত বড় দায়িত্ব বল। দায়িত্ব তো বটে। তুই ওটা কি নাম দিয়েছিস জানো? ক্লেলজি। হ্যাঁ, ক্লেলজি। কার নাম ওটা? ওটা স্টুডিওটারই নাম। না, কে দিল নামটা? আমি স্যার বললো যে এটা তো একটা করছো, স্টুডিও হিসাবে করছো, নিজে কাজ করবে, তো এটা একটা নাম হওয়া দরকার, নামটা তুমি ভাবো। আমাকে এরকম কোনো নেই যে ফোর্স কিছু, হ্যাঁ, তুমি ভাবো তোমার ইচ্ছা মতো তুমি নাম দাও। খুব ভালো। তো এটা আমি ভাবিনি সেরকম কিছু নাম এরকম হবে, ঠিক আছে। আমি এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে এরকম রাস্তায় যেতে যেতে এরকম কারোর সাথে কথা বলতে বলতে মাথায় আসছে, কোন সময় এসছে তাও যায় না। ক্লেলজি কোনো সেরকম পার্টিকুলার কোনো মিনিং নেই, ওই যেমন সাইকোলজি, ফিজিওলজি, ইকোলজি, ওরকম একটা ক্লেলজি। বানানটাও দারুণ হয়েছে। নলেজের কে আছে? তোর গানের ঘরের কোনো নাম নেই? না, গানের ঘরের সেরকম নাম নেই। আমরা পারফর্মিং আর্ট রুম দুটোই, ড্রামা আর গান ওখানে একসঙ্গে। তোরা নিজেদের কাজ যদি করতে থাকিস আর ওটা যদি এনজয় করতে থাকিস, তাহলে ছেলেমেয়েরাও একদম সেটাতে অনেক বেশি উপকৃত হবে। দেন আলাদা করে কিছু শেখানোও দরকারই হবে না, ওরা নিজেরা হতে থাকে। মানে এটা আমার ধারণা। ওর গানের ক্ষেত্রে নানান রকমের যে নানান ধরনের গান, এখানে রবীন্দ্রসঙ্গীত শেখানোর সুযোগটা এখানে কম, কারণ যেহেতু ভাষাটা বাংলা নয় তাই ওদের কাছে। কিন্তু ওই যে আমরা এলাম ওর ওই একদিনে, ওই আমরা সবাই রাজা, কি সুন্দর একদিনে শিখে কথাগুলো আত্মস্থ করতে পারিনি। কিন্তু কিন্তু শুনেই বোঝা গেল যে ওরা নিয়মিত গান করছে এবং ভালোবাসে। সেই ক্ষেত্রে পরে তুই যদি নিজে নিজে সবসময় ওদের গান করতে থাকিস, ওদের ভালো লাগার গান করতে থাকি, এবং তার সঙ্গে নিজের শেখা রবীন্দ্রসঙ্গীতগুলো ঘুরে ফিরে করতে থাকিস, তাহলে তোর নিজেরও একটা ইয়ে হবে। আর ওটা শুনে ওদের তখন ইচ্ছে, এই গানটা আমার খুব ভালো লাগে, এই গানটা। আমি বলছি নিজেরা সবসময় ক্রিয়েটিভ থাকিস, মানে দিনকান্তরা যা থেকেছিস সেরকমই থাকিস, তাহলে সবসময় সব চারপাশটাতে একটা বেশ এরকম একটা বেশ বাতাবরণ, মানে একটা ক্রিয়েটিভ বাতাবরণ। গান শোনাবি নাকি? মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়াহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। সাধু সাধু সাধু।